আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা সবাই বোর্ডে দেখতে পাচ্ছি কি স্ট্যাটিস্টিক্স 2 ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, অনুমানমূলক পরিসংখ্যান। তো আমাদের পরিসংখ্যানের দুইটা অংশ আছে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো আমাদের ইকোনমিক্স এর স্টুডেন্ট আছি, তাদেরকে সাধারণত স্ট্যাটিস্টিক্স এর দুইটা কোর্স করানো হয়। একটা প্রথম বর্ষে স্ট্যাটিস্টিক্স 1, সেটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর সেকেন্ড যে স্ট্যাটিস্টিক্স কোর্স করানো হয় সেটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো যেসব নন মেজর ডিপার্টমেন্ট আছে স্ট্যাটিস্টিক্স পড়ায় দুইটা কোর্স, তাদের সবার জন্য প্রথম কোর্সটা থাকে ডেসক্রিপটিভ এবং সেকেন্ড কোর্সটা থাকে ইনফারেন্সিয়াল, বাংলা হচ্ছে অনুমানমূলক পরিসংখ্যান। তো আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের এই যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, এটার টাইটেল হচ্ছে স্ট্যাটিস্টিক্স 2। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটার টাইটেল হচ্ছে অর্থনীতির জন্য পরিসংখ্যান। তো অর্থনীতির জন্য যে পরিসংখ্যান, এটা আসলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পার্থক্য। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি ছিল? বর্ণনামূলক পরিসংখ্যান, এই যে মিন বের করতাম, সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতাম, মেজার অফ ডিসপারশন, বিস্তার পরিমাপ বের করতাম। এগুলো ছিল আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর কাজ। অর্থাৎ উদাহরণস্বরূপ কোন একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট ছিল, তাদের উচ্চতার গড় বের করলাম, ওজনের গড় বের করলাম, সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা বের করছি। তারপর হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি দ্বারা আমরা কোন একটা ডাটা সেট সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাই না, সেই জন্য আমরা বিস্তার পরিমাপ দেখেছি। তো এগুলো ছিল ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমরা কি করতে পারি না, সারা বাংলাদেশে মানুষের গড় ওজন কি আমি বের করতে পারবো না। সব মানুষের ওজন আমার পক্ষে কালেক্ট করা সম্ভব না। সেজন্য আমরা কি করি, ইনফারেন্স ড্র করি। মানে সারা বাংলাদেশে সব মানুষের ওজন না নিয়ে আমি স্যাম্পল নেই, 1000 জন মানুষের ওজন নিব। 1000 জন মানুষের ওজনের গড়কে আমি কি করব, এই গড় দ্বারা আমি সারা বাংলাদেশের মানুষের গড় ওজনকে প্রেডিক্ট করতে চাইব। তাহলে এই যে আমি 1000 জন মানুষের গড়কে আমি বলে ফেলতেছি সারা বাংলাদেশের মানুষের ওজনের গড়, তাহলে সেটা একটা অনুমান নির্ভর, এবং এই অনুমানটা সঠিক কিনা সেটা যাচাই করতে হবে। আমার এই অনুমানটা, অর্থাৎ আমি যে বললাম যে 1000 জন মানুষের যে ওজনের যে গড়, সেটাই বাংলাদেশের গড় ওজন, সেটা ভুল হওয়ারও সম্ভাবনা আছে, সঠিক হওয়ারও সম্ভাবনা আছে। তাহলে আমরা আমাদের যাচাই করতে হবে যে আমার এটা ভুল হওয়ার সম্ভাবনা কিরকম। যদি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাহলে এটা আমি বলতে পারবো না এটাই বাংলাদেশের গড় ওজন। আর যদি দেখি ভুল হওয়ার সম্ভাবনা কম, তাহলে আমরা বলতে পারবো না, হ্যাঁ আমি যে স্যাম্পল কালেক্ট করছি 1000 জন মানুষ, তাদের যে গড় ওজন পাইলাম সেটার আশেপাশেই হবে বাংলাদেশের মানুষের গড় ওজন। তো আমরা একটা এক্সাম্পল দ্বারা এই জিনিসটা বুঝেছি। তাইলে আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পপুলেশন সম্পর্কে আমরা ধারণা থাকে না, পপুলেশন ডাটা আমরা কালেক্ট করতে পারি না, আমরা স্যাম্পল ডাটা কালেক্ট করি। তাহলে স্যাম্পল ডাটা কালেক্ট করে আমি পপুলেশন সম্পর্কে, স্যাম্পল ডাটা থেকে এস্টিমেট করে আমি পপুলেশন ডাটাকে প্রেডিক্ট করতেছি। এই যে কাজ করাটা, সেটাই হচ্ছে আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এবং সেই জন্য আমাদের সম্ভাবনা বিষয়টা আসে, কারণ আমার এটা ভুল হওয়ারও সম্ভাবনা থাকবে, সঠিক হওয়ারও সম্ভাবনা থাকবে। তাহলে আমরা আর এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আর বক্তব্য না দিয়ে আমাদের এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর যে প্রথম চ্যাপ্টার প্রবাবিলিটি, সম্ভাবনা, সেখানে আমরা চলে যাই। প্রবাবিলিটি ইজ এ নিউমেরিক্যাল মেজার অফ আনসার্টেইনটি, অর্থাৎ যেখানে আনসার্টেইনটি আছে, কি আনসার্টেইনটি কি রকম, কি পরিমাণ, সেটা পরিমাপ করার পদ্ধতি হচ্ছে প্রবাবিলিটি। যেমন কোন একটা হসপিটালে একজন ক্যান্সার রোগী ভর্তি হইল, তাহলে সে সুস্থ হয়ে ফিরবে কিনা সেটা আনসার্টেইন, নিশ্চিত না। তখন সে সুস্থ হয়ে ফিরে আসবে, সেই আনসার্টেইনটি এটা কতটুকু, সেটা আমরা পরিমাপ করার যে পদ্ধতি, সেটা হচ্ছে সম্ভাবনা। যেমন কোন একটা হসপিটালে যদি এমন হয় যে বিগত 1 মাসে মোট রোগী ভর্তি হয়েছে 200 জন, ক্যান্সারে আক্রান্ত রোগী অ্যাডমিট হয়েছে 200 জন 1 মাসে, এর মধ্যে সুস্থ হয়েছে তাদের মধ্যে থেকে 140 জন। কতজন? 140 জন, এটা আমরা জানি। তাইলে
আমরা এখান থেকে আমরা বাধ্য করতে পারি যে আরেকজন নতুন একজন যদি অ্যাডমিট হয়, সে সুস্থ হয়ে বের হবে, তার সম্ভাবনা কত? আমরা কিভাবে বের করবো? যে সুস্থ হওয়ার সম্ভাবনা আমরা বের করতে চাইতেছি। তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা কিভাবে? সুস্থ হয়েছে কতজন? এই সুস্থ হয়েছে এই ঘটনার অনুকালের সংখ্যা হচ্ছে 140, আর মোট রোগী ছিল আমার 200। তাহলে আমরা 140 কে 200 দ্বারা ভাগ করলে 0.7। তাহলে এখন যেহেতু এখানে 200 জন রোগী ভর্তি হওয়ার পরে 140 জন সুস্থ হয়েছে, তাহলে আমরা ধরতে পারি এখানে আরেকজন ক্যান্সার রোগী ভর্তি হইলে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে 0.7 এবং মারা যাওয়ার সম্ভাবনা হবে, সুস্থ না হওয়ার সম্ভাবনা হবে 0.3। তো বেসিক জিনিসটা হচ্ছে এইটা সম্ভাবনা, মানে কোন একটা ঘটনা, মানে ঘটনা কি সুস্থ হইবে, এটা একটা ঘটনা, এটা আনসার্টেন, ঘটতেও পারে নাও ঘটতে পারে। যদি ঘটতে পারে, কতটুক লাইকলি এই ঘটনা ঘটতে পারে সেটাকে আমরা পরিমাপ করলাম, এই যে 0.7 পরিমাপ করলাম না, সেটাই হচ্ছে সম্ভাবনা। এখন আমরা সম্ভাবনার সাথে সম্পর্কিত কিছু বেসিক টার্ম সম্পর্কে জানবো। আমাদের প্রথম যে টার্মটা জানতে হবে সেটা হচ্ছে পরীক্ষণ। পরীক্ষণের ইংরেজি হচ্ছে এক্সপেরিমেন্ট। আমরা যদি এক্সপেরিমেন্টের ডেফিনেশন দিতে চাই, an experiment is an operation or activity performed under specified conditions that can be repeated. আবার আমরা অন্যভাবে এইভাবে বলতে পারি, the word experiment means an operation which can produce well defined outcomes. তাহলে অর্থ কি দাঁড়ায়? নির্দিষ্ট শর্তের অধীনে পরিচালিত এমন একটি কাজ যা পুনরাবৃত্তি ঘটানো যায় তাকে পরীক্ষণ বলে। অর্থাৎ একটা স্পেসিফিক শর্ত থাকবে, এই শর্তের অধীনে আমি একই কাজ বারবার যদি করতে পারি সেটাকে আমরা পরীক্ষণ বলি। এখন র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষণ কি? A random experiment is an experiment whose possible outcomes are known but it is impossible to predict with certainty which outcome will occur in a particular trial. অর্থাৎ র্যান্ডম এক্সপেরিমেন্ট হতে গেলে আমাদের দুইটা শর্ত অবশ্যই পূরণ করতে হবে। একটা হচ্ছে এই এক্সপেরিমেন্টের মোর দেন ওয়ান পসিবল আউটকাম থাকতে হবে। যদি একটা পসিবল আউটকাম থাকে তাহলে কিন্তু সেটা র্যান্ডম হবে না, আমি কিন্তু সার্টিন হয়ে যাব এইটাই তো আসবে। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে পরীক্ষণের আগে আমি বলতে পারবো না কোন আউটকামটা আসবে। ইট ইজ নট পসিবল টু প্রেডিক্ট দ্য আউটকাম ইন অ্যাডভান্স। পরীক্ষণ হওয়ার পরে আমি জানতে পারবো যে কোন আউটকামটা এসেছে। তো যে পরীক্ষার সম্ভাব্য ফলাফলগুলো জানা থাকে, কিন্তু পরীক্ষাটি করার আগে কোনো নির্দিষ্ট ফলাফল ঘটবে তা নিশ্চিতভাবে বলা যায় না, তাকে দৈব পরীক্ষা বলে। অর্থাৎ কি কি আউটকাম আসতে পারে সেটা আমি জানি, কিন্তু তার মধ্যে থেকে কোনটা আসবে সেটা আমি বলতে পারবো না। যেমন একটি ছক্কা নিক্ষেপ করলে ফলাফল 1 2 3 4 5 6 এই 6টা থেকে যে কোনো একটা হবে সেটা আমি জানি, কিন্তু ছক্কা নিক্ষেপ করার আগে কিন্তু আমি বলতে পারবো না কোনটা উঠবে, 6টা থেকে কোনটা উঠবে সেটা আমি জানি না, কিন্তু 6টা থেকে যে কোনো একটা উঠবে সেটা আমি জানি। নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস কি? যে কোনো একটা পরীক্ষণে আমাদের যে আউটকাম আসতে পারে, সম্ভাব্য যে আউটকাম আসতে পারে তাদের যে সেট, সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র। যেমন আমি যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে কি কি আসতে পারে? আমরা স্যাম্পল স্পেস হবে 1 2 3 4 5 6, এই 6টা জিনিস কি হতে পারে, আসতে পারে যদি আমি একটা ছক্কা নিক্ষেপ করি। অথবা যদি আমি একটা কয়েন টস করি তাহলে কি কি আসতে পারে? তাহলে হেড অথবা টেল, এই দুইটা জিনিস আসতে পারে, আর কিছু আসবে না। এখন পরীক্ষণ শুধুমাত্র একটা ছক্কা, একটা কি বলে মুদ্রা নিক্ষেপ করায় আমাদের সীমাবদ্ধ না। পরীক্ষণ এভাবে হইতে পারে, যেমন আমি একই সাথে একটা কয়েন একটা ছক্কা নিক্ষেপ করলাম, তাহলে আমি দুইটা জিনিস নিক্ষেপ করছি, কয়েন এবং ছক্কা। তাইলে এখানে আমার নমুনা ক্ষেত্র কি হবে? তাহলে দুইটা কি কি আসতে পারে? তার নমুনা ক্ষেত্র হবে, মানে দুইটা আউটকাম হবে, একটা হচ্ছে ছক্কার আর একটা হচ্ছে কয়েনের। তাহলে কয়েনের কি হইতে পারে? সব হেড হইতে পারে, হেডের সাথে আমার ছক্কা উঠতে পারে 1, আবার মুদ্রায় হেড ছক্কায় 2 উঠতে পারে, মুদ্রায় হেড ছক্কায় 3 উঠতে পারে, মুদ্রায় হেড ছক্কায় 4 উঠতে পারে, মুদ্রায় হেড ছক্কায় 5 উঠতে পারে।
মুদ্রায় হেড ছক্কায় 6 উঠতে পারে, অথবা মুদ্রায় কি উঠতে পারে, টেল উঠতে পারে, আর ছক্কায় 1 উঠতে পারে। মুদ্রায় 2 উঠতে পারে, মুদ্রায় টেল উঠতে পারে, ছক্কায় 2। তাইলে আমি যদি একটা ছক্কা আর একটা কয়েন টস করি, তাহলে এখানে স্যাম্পল স্পেসে কয়টা বিন্দু আছে? 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কারণ হচ্ছে ছক্কার জন্য নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 6, আর মুদ্রার জন্য 2। যেহেতু দুইটা একসাথে করছি, 6 × 2 = 12 হয়ে যাবে। এখন যদি আমি দুইটা ছক্কা একসাথে নিক্ষেপ করি, তাহলে নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুর সংখ্যা হবে 36, 6 6 36। তাহলে আমরা যদি একসাথে একাধিক একটা পরীক্ষণের যত বেশি ট্রায়াল থাকবে, চেষ্টা থাকবে, তার নমুনা ক্ষেত্র তত বেশি বড় হবে। এখন আমরা দেখব ঘটনার ডেফিনেশন। ঘটনার ইংরেজি হচ্ছে ইভেন্ট। কোন পরীক্ষায় প্রাপ্ত একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকে ঘটনা বলে। An event is a set of one or more outcomes of a random experiment. In other words, an event is a subset of the sample space. আমরা যদি উদাহরণ দেই, একটি ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা ওঠার ঘটনা 2 4 6, আর একটা ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র 1 2 3 4 5 6। নমুনা ক্ষেত্রে একটা সেট হচ্ছে, সাবসেট হচ্ছে আমাদের ঘটনা। একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, নমুনা ক্ষেত্রের থেকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের আলোকে যখন আমি নমুনা বিন্দুগুলোকে আলাদা করে আলাদা সেট করব, সেই সেটটাকে বলবো আমরা ঘটনা। যেমন পরীক্ষায় পাস করার ঘটনা a + a, a - b, c, d পাইলে পাস। আর পরীক্ষায় ফেল করার ঘটনা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যের একটাই নমুনা বিন্দু আছে, শুধু f। আর পাস করার বৈশিষ্ট্যে 1 2 3 4 5 6 6টা নমুনা বিন্দুর সেম বৈশিষ্ট্য পাস, আর একটা নমুনা বিন্দুর আলাদা বৈশিষ্ট্য ফেল। তো আমরা এরকম একটা বৈশিষ্ট্যের সাপেক্ষে যখন সাবসেট করি, সেই প্রত্যেকটা সাবসেটকে আমরা ঘটনা বলি। এখন আমরা দেখব সরল ঘটনা এবং যৌগিক ঘটনা। যে ঘটনায় মাত্র একটি মাত্র নমুনা বিন্দু থাকে তাকে সরল ঘটনা বলে, আর যে ঘটনায় একাধিক নমুনা বিন্দু থাকে তাকে যৌগিক ঘটনা বলে। A simple event is an event that contains only one sample point. On the other hand, a compound event is an event that contains more than one sample point. উদাহরণস্বরূপ আমরা আগে যে ছক্কা নিক্ষেপের জোড় সংখ্যা ওঠার ঘটনা এবং পরীক্ষায় পাস করার ঘটনা দেখিয়েছিলাম, সেগুলো হচ্ছে যৌগিক ঘটনা, কারণ এখানে একাধিক স্যাম্পল পয়েন্ট বা নমুনা বিন্দু বিদ্যমান। কিন্তু পরীক্ষায় ফেল করার ঘটনাতে মাত্র একটি নমুনা বিন্দু বিদ্যমান। সমসম্ভাব্য ঘটনার ইংরেজি ইকুয়ালি লাইকলি ইভেন্ট। কোনো পরীক্ষার প্রতিটি ফলাফল ঘটার সম্ভাবনা সমান হলে উক্ত ঘটনাকে সমসম্ভাব্য ঘটনা বলা হয়। Events are called equally likely events when each event has the same probability of occurring. উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, একটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ যদি আমরা করি, তাহলে এখানে হেড এবং টেল দুইটা আসার সম্ভাবনাই হাফ, অর্ধেক, একটা বেশি একটা কম না। আবার একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ যদি করি, তাহলে প্রত্যেকটা 1 2 3 4 5 6 যে কোনো একটা আসার সম্ভাবনা সমান 1/6। কিন্তু আমরা যদি একটা ক্লাসরুম থেকে যে দৈবভাবে একজন শিক্ষার্থী সিলেক্ট করি, সে পরীক্ষায় পাশ করবে না ফেল করবে, সেটা কিন্তু সমান না। আমরা যদি 3-4 জনকে সিলেক্ট করি, প্রত্যেকজনের পাশ করার সম্ভাবনা কি হবে না, সমান হবে না। তো এটা সমসম্ভাব্য না। তো যে ঘটনাগুলো প্রত্যেকটা ঘটার সম্ভাবনা সমান থাকে, সেগুলো হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। পরিপূরক ঘটনা ইংরেজি কমপ্লিমেন্টারি ইভেন্ট। কোন নমুনা ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট কোনো ঘটনার অনুকূল ফলাফলগুলো বাদ দিয়ে অবশিষ্ট ফলাফলগুলোর সেটকে প্রথমোক্ত ঘটনার পরিপূরক ঘটনা বলে। অর্থাৎ কোনো পরীক্ষণের একটি নির্দিষ্ট ঘটনার বিপরীত ঘটনাই পরিপূরক ঘটনায়। The complementary event of an event A consists of all outcomes in the sample space that do not belong to A. That's mean A ঘটনা, A ইভেন্টের অন্তর্ভুক্ত যেসব নমুনা বিন্দু আছে, এগুলা বাদ দিয়ে বাকি যত নমুনা বিন্দু আছে নমুনা ক্ষেত্রের, বাকি সব স্যাম্পল পয়েন্টের
সেটকে আমরা কি বলবো, ওই এস ইভেন্টের কমপ্লিমেন্টারি। আমরা কমপ্লিমেন্ট জানি মানে সম্পূর্ণ উল্টা, নট করে ফেলা। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, একটা ছক্কা নিক্ষেপ যদি আমরা করি, তাহলে স্যাম্পল স্পেস হচ্ছে 1 2 3 4 5 6। এখন আমরা একটা ঘটনা বললাম যে জোড় সংখ্যা উঠবে, এটার নমুনা বিন্দু কি 2 4 6। এখন এটার কমপ্লিমেন্ট হবে 2 4 6 বাদ দিলে যেগুলো থাকে তাদের সেট। তাহলে এ প্রাইম প্রাইম দিয়ে আমরা প্রকাশ করতে পারি, এ বার দিয়ে প্রকাশ করতে পারি কমপ্লিমেন্ট, এ সি দ্বারাও প্রকাশ করতে পারি কমপ্লিমেন্ট, সমান এস মাইনাস এ, মানে আমার স্যাম্পল স্পেস মাইনাস ওই ইভেন্ট, মাইনাস করলে 2 4 6 চলে গেলে 1 3 5, দ্যাটস মিন এটা হচ্ছে বিজোড় সংখ্যার ঘটনা। তাহলে জোড় সংখ্যার ঘটনার কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে বিজোড় সংখ্যার ঘটনা, উল্টা। এখন আমরা দেখব সম্পূরক ঘটনা। সম্পূরক ঘটনা কি? কোনো দৈব পরীক্ষণে প্রাপ্ত ফলাফলগুলো পরস্পর বর্জনশীল ঘটনা হলে এবং উহাদের সম্মিলিত সেট যদি নমুনা ক্ষেত্রের সমান হয়, তাহলে ওই ঘটনাগুলোকে সম্পূরক ঘটনা বলে। Two events are called supplementary events when they are mutually exclusive and their combined set is equal to the entire sample space. আমরা যদি উদাহরণ দিয়ে সহজে বুঝতে পারবো, যেমন একটা মুদ্রা নিক্ষেপ যদি করি, তাহলে এটার স্যাম্পল স্পেস নমুনা ক্ষেত্র হচ্ছে এইচ এবং টি, হেড এবং টেল দুইটা আসতে পারে। এখন হেড একটা ইভেন্ট, টেল একটা ইভেন্ট, হেড আসার একটা ঘটনা, টেল আসা একটা ঘটনা। এখন এই দুইটার আমরা যদি কি করি, এই দুইটা বিচ্ছিন্ন, আমরা যদি ইন্টারসেকশন নেই, কোনো কমন ফ্যাক্টর নাই, তাহলে বিচ্ছিন্ন। আবার দুইটারে যদি ইউনিয়ন করি, সম্মিলিত করি, তাহলে এইটা আবার কি পুরা স্যাম্পল স্পেসের সমান হয়ে যায়। এইরকম যদি হয় সেটাগুলোকে আমরা বলি সম্পূরক ঘটনা, সাপ্লিমেন্টারি ইভেন্ট। আমরা আরো একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যদি আমরা ছক্কা নিক্ষেপের উদাহরণ দেই, ছক্কা নিক্ষেপের স্যাম্পল স্পেস 1 2 3 4 5 6। এখন জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা 2 4 6, বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা 1 3 5। এখন এই দুইটা ঘটনা কিন্তু পরস্পর বর্জনশীল, তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট নাই। আর তাদের দুইজনকে যদি আমরা ইউনিয়ন করি, মানে একত্রিত করি, তাহলে পুরা স্যাম্পল স্পেসের সমান হইতেছে। তো এরকম যদি দুইটা ঘটনা থাকে, ইভেন্ট থাকে, তাদেরকে আমরা সম্পূরক ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে যে আমার এমন দুইটা ঘটনা যেগুলোর মধ্যে কোনো কি নাই, কমন কোনো বিন্দু নাই, নমুনা বিন্দু নাই। যেমন আমার একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষা, জোড় সংখ্যা আসার সম্ভাবনা ধরলাম, জোড় সংখ্যা আসার ঘটনা এ, জোড় সংখ্যা 2 4 6, আর বিজোড় সংখ্যা ঘটনা ধরলাম বি, বিজোড় সংখ্যা 1 3 5। তাহলে এই দুইটা কি, দুইটার মধ্যে কোনো কমন পয়েন্ট আছে না, খালি সেট। অর্থাৎ এগুলো হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। তাহলে বিচ্ছিন্ন ঘটনা যদি হয়, তাহলে এটার ক্ষেত্রে সুবিধা হয়েছে, আমরা যদি কি করি, এ ইউনিয়ন বি বের করতে চাই, তাহলে জাস্ট এ যোগ বি হয়ে যাবে, দুটো যোগ দিলে এ ইউনিয়ন বি হবে। কিন্তু যদি অবিচ্ছিন্ন ঘটনা থাকতো, অবিচ্ছিন্ন ঘটনায় যেমন একটা আমি বললাম যে মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট যদি আমি এ ধরি, মৌলিক সংখ্যা কি কি 2 এবং 3, ছক্কার নিক্ষেপের ভিতর 2 এবং 3, আর জোড় সংখ্যা ধরলাম বি, আর আরেকটা ঘটনা, তাহলে কি 2 4 6। তাহলে এই দুইটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না, দুই কিন্তু দুই জায়গাতে আছে। তাহলে আমরা যদি এ ইউনিয়ন বি ধরি, এ ইউনিয়ন বি বার করতে চাই, তাহলে এখানে কয়টা আছে, দুইটা, এখানে কয়টা আছে, তিনটা। তাহলে আমার 2 যোগ 3 সমান 5 হয়ে যায় যদি আমি যোগ করি। কিন্তু আসলে যদি আমি এ ইউনিয়ন বি বার করি, তাহলে দেখুন তো 2 3 ইউনিয়ন 2 4 6, তাহলে কত হয় 2 3 4 6, চারটা নমুনা বিন্দু হয় না? এখানে তো যোগ দিলে কি হয়ে যাবে, 5টা হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের সঠিক নিয়ম হচ্ছে মাইনাস এ ইন্টারসেকশন বি করা লাগে। মানে এ ইন্টারসেকশন বি কত, এ ইন্টারসেকশন বি হচ্ছে 2 না, 2 তো দুই জায়গাতে আছে। তাহলে আমাদের এ হচ্ছে 2টা, বি হচ্ছে 3টা, আর এ ইন্টারসেকশন বি হচ্ছে 1। তাহলে 2 আর 3 5 মাইনাস 1 4। তাহলে যখন অবিচ্ছিন্ন
ঘটনা থাকবে তখন এ ইউনিয়ন বি সূত্রটি চেঞ্জ হয়ে যাবে।